কে নিয়ে আমাদের সাথে আছেন নগর ও অঞ্চল পরিকল্পনাবিদ অধ্যাপক আদিল মোহাম্মদ খান। এছাড়াও ঢাকা থেকে আমাদের সহকর্মী মোহামিনুল খান আমাদের সাথে যুক্ত হবেন এবং চট্টগ্রাম থেকে রাজীব বড়ুয়া আমাদের সাথে যুক্ত হবেন। শুরুতেই চট্টগ্রামে যেতে চাই। রাজীব বড়ুয়া, প্রথমেই চট্টগ্রামের পরিস্থিতিটা আপনার কাছ থেকে জেনে নিতে চাই। ঢালু নদীর বেড়িবাঁধ ভেঙে পানি ঢোকার কারণে সাতকানিয়া এবং বাঁশখালীর বন্যার পরিস্থিতি যে ভয়াবহ রূপ নিয়েছে, সেটা নিয়ে আসলে এলাকাবাসীরা কি বলছেন এবং কি দেখেছেন পরিস্থিতি, মূল কারণ কি এই অবস্থা? রায়ল, আপনাকে ধন্যবাদ। আমরা গত ৫-৬ দিন আসলে যে পরিমাণ বৃষ্টিপাত হয়েছে, এটা আসলে বেশ বেশি পরিমাণে আসলে বৃষ্টিপাত হয়েছে এবং গত ২৪ ঘন্টা চট্টগ্রামে ১৫১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। তো ওইসব এলাকায় আসলে বিশেষ করে চট্টগ্রামের যে ১৫টি উপজেলা আছে তার মধ্যে সাতকানিয়া, বাঁশখালী, লোহাগাড়া এইসব জায়গায় কিন্তু গত ৫-৬ দিন ধরে মানুষ পানিবন্দী হয়ে আছে এবং ওখানকার লোকজন আসলে মূলত যেটি বলছে যে যেহেতু বাঁশখালী, আনোয়ারা, সাতকানিয়া এগুলো একটু সাগর উপকূলের কাছাকাছি, ফলে ওখানে আসলে বেড়িবাঁধের সাথে যেই স্লুইস গেট গুলো রয়েছে সেগুলো আসলে কার্যকর না, যার কারণে এখানে যখন পানিটা জমে গেছে, বৃষ্টিপাত হয়েছে বেশি, সেই সাথে কিছু পাহাড়ি ঢল সব মিলিয়ে যখন পানিটা জমে গেছে, তো স্লুইস গেট যেহেতু কার্যকর না, ফলে পানিটা আসলে সরতে পারছে না। এই কারণে মূলত ওখানে আসলে পানিটা স্থির হয়ে আছে, যার কারণে এখন বৃষ্টি হচ্ছে, পানিটাও বাড়ছে, ফলে লোকজনের আসলে চরম ভোগান্তিটা আছে। এবং ওখানকার যারা স্থানীয় তারা বলছেন যে ওখানে স্লুইস গেট সংলগ্ন যেই খালের শঙ্খ নদীর সাথে যে অন্যান্য যে খালগুলো আছে সেগুলো আসলে নাব্যতা হারিয়েছে এবং ওগুলো দীর্ঘদিন ধরে খনন না করার ফলে এটা আসলে নাব্যতা হারিয়েছে। এই কারণে পানিটা আসলে কোথাও যেতে পারছে না। এই কারণে আমরা দেখেছি গত বছরও এরকম পাহাড়ি ঢলের কারণে রেল লাইন সহ আসলে পেকে গেছে। এরকম দেখেছি আমরা ওইসব এলাকায়, সাতকানিয়া সহ, বাঁশখালী সহ ওইসব এলাকায় কিন্তু জলমগ্ন ছিল। তো এবারও যখন আসলে টানা বৃষ্টিপাত হয়েছে, পানিটা আসলে সরতে পারছে না। তো যার কারণে আমরা আসলে ওখানে যে পরিস্থিতি আসলে দেখলাম গত কয়েকদিন ধরে, মানে খুবই আসলে অমানবিক একটা আসলে জীবন, মানবেতর জীবন যাপন করছে ওখানকার লোকজন। পানির অভাব রয়েছে, খাদ্যের অভাব রয়েছে, কোথাও তারা আসলে যেতে পারছে না। ফলে ওখান থেকে আসলে যারা আসলে সরে আসার একটু সুযোগ আছে তারা হয়তো শহরের দিকে চলে আসছেন, কিন্তু আসলে যারা আসতে পারছেন না তারা আসলে চরম ভোগান্তিতে আছে। এবং ওখানে যে আশ্রয় কেন্দ্র খুলেছে সরকারের প্রশাসনের পক্ষ থেকে, ওখানে আসলে আশ্রয় কেন্দ্রের তুলনায় মানুষের পরিমাণটা বেশি। তো যার কারণে আসলে এই ভোগান্তিটা চরমে। এবং যেখানে ওখানে পানির কল, টিউবওয়েল ডুবে গেছে, যেহেতু ৫-৬ দিন ধরে কোনো বিদ্যুৎ নাই, ফলে পানির মেশিন বন্ধ, ফলে খাবার পানির সংকট রয়েছে, খাবারের সংকট রয়েছে। এবং ওখানে ত্রাণের সরকারের পক্ষ থেকে কিছু ত্রাণ দিচ্ছে, কিন্তু তার চাইতে এর বাইরে বেসরকারি পর্যায়ে কিন্তু অনেকগুলো টিম আমরা দেখলাম যে তারা ত্রাণ নিয়ে যাচ্ছে, কিন্তু ওখানকার মূল যে সমস্যাটা সে আসলে যে একটু ভিতরের দিকে যে জনপদগুলো রয়েছে ওখানে আসলে যাওয়ার কোনো রাস্তা নেই এবং ওখানে যেহেতু পর্যাপ্ত পরিমাণ নৌকা বা জলযানের ব্যবস্থা নেই, তো যার কারণে আসলে আমরা দেখেছি ভিতরে যে এলাকাগুলো আছে ওখানে আসলে ত্রাণটা পৌঁছায়নি, ফলে ওখানকার মানুষের দুর্ভোগটা আসলে অনেক বেশি। তারা দাবি করছেন যে যে এই ধরনের পানি কিন্তু আসলে বিগত সময়ে তারা কখনো আসলে দেখেননি। তো হঠাৎ করে আসলে এই গত ২ বছর ধরে তারা এই ধরনের সমস্যার মধ্যে পড়েছে। ফলে তারা বলছে যে যে ওখানে যেহেতু স্লুইস গেট গুলো রয়েছে এগুলো দ্রুত সংস্কার করা হোক এবং যে নাব্যতা হারিয়ে ফেলেছে যে ধরনের খালগুলো ওইগুলো আসলে সংস্কার করা হোক। রাজীব বড়ুয়া, আপনি আমাদের সাথে থাকুন, আপনার সাথে এই প্রসঙ্গ নিয়ে আরো আমরা আলোচনা করব। তবে এই মুহূর্তে আমরা ঢাকার পরিস্থিতিটা জেনে নিতে চাই। চলে যেতে চাই সহকর্মী মোহামিনুল খান অপুর কাছে। মোহামিনুল খান অপু, সারাদিন নানা ধরনের খবর সংগ্রহ করেছেন আপনি। ঢাকা শহরের যে পরিস্থিতি আমরা দেখছি, জলাবদ্ধতা এবং নগরীর মানুষের দুর্ভোগের যে পরিস্থিতি, সেটা নিয়ে একটু আপনার বিশ্লেষণটা জানতে চাই। কেন এমন হচ্ছে, কারণগুলো কি দেখলেন? আজকে সকাল থেকে আমরা কিন্তু রাজধানীর বিভিন্ন এলাকাগুলোতে শুনেছি এবং সেখানকার যে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে সেগুলো নিজেরা দেখেছি এবং মানুষদেরও কিন্তু আমরা সেগুলো টেলিভিশনের মাধ্যমে দেখেছি। সেক্ষেত্রে যদি বলি, আসলে বছরের পর বছর এই রাজধানী ঢাকার এই জলাবদ্ধতা, এটি কিন্তু নতুন কোনো বিষয় নয়। অর্থাৎ এই আষাঢ় এবং শ্রাবণ এই দুটি মাসে কিন্তু সাধারণত বৃষ্টির পরিমাণ বেশি হয়ে থাকে। তবে আজকে আষাঢ় মাসের কিন্তু ২৯তম দিন, অর্থাৎ শেষের দিকে এসে যে বৃষ্টিপাত হয়েছে সেটি কিন্তু ভারী বৃষ্টি বলা হচ্ছে। অর্থাৎ সাধারণত ৪০ থেকে ৮৮ মিলিমিটার যদি বৃষ্টিপাত হয়, সেটি কিন্তু আমরা সাধারণত ভারী বৃষ্টিপাত হিসেবে ধরে নিই। সেক্ষেত্রে গতকাল রাত ১২টা থেকে সকাল ৬টা পর্যন্ত কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ ছিল ৭৬ মিলিমিটার এবং
সকাল 6টা থেকে 9টা পর্যন্ত কিন্তু ছিল 28 মিলিমিটার, অর্থাৎ 104 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে 9 ঘন্টায়, অর্থাৎ 12 ঘন্টার ভিতরে যদি এই 88 মিলিমিটার উপরে বৃষ্টিপাত হয়, সেক্ষেত্রে কিন্তু এই রাজধানীর যে সকল সড়কগুলো রয়েছে সেই সব সড়কগুলো কিন্তু পানি জমে ওঠে সাধারণত, এবং পানি বের হওয়ার জন্য যে ড্রেনেজ ব্যবস্থা সিস্টেম যেগুলো রয়েছে, আমরা স্থানীয় যে সকল বাসিন্দা রয়েছেন তাদের সাথে কথা বলেছি, এবং এই সিটি কর্পোরেশনের যারা দায়িত্বে রয়েছেন তাদের সাথেও কিন্তু কথা বলেছি। এই পানিগুলো বের হয়ে যাবার জন্য যে আসলে নদীগুলো দরকার, অর্থাৎ 2008 সালের যে একটি জরিপ ছিল, সেখানে কিন্তু ঢাকা শহরে 44টি আসলে নদী জরিপ হয়েছিল। এর মধ্যে কিন্তু 35টি নদী ছিল আসলে শুকানো। আর এই বাকি যেগুলো রয়েছে সেগুলো কিন্তু ময়লা আবর্জনা দিয়ে সেই নদীগুলো কিন্তু অনেকটাই ভরাট হয়ে গেছে। সেক্ষেত্রে পানিগুলো যে বের হয়ে যাবে, সেই বের হয়ে যাবার কিন্তু পথগুলো আর থাকছে না। সেক্ষেত্রে যদি টানা 12 ঘন্টা বৃষ্টি হয়, সেক্ষেত্রে কিন্তু জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। আজকে রাজধানীর মতিঝিলে আমরা যে চিত্র দেখেছি, অর্থাৎ সকাল থেকে বিকাল পর্যন্ত কিন্তু মতিঝিলের অর্থাৎ মেট্রো স্টেশন থেকে প্রেস ক্লাবের সড়ক যেটি রয়েছে, আমরা কিন্তু সেখানে জলাবদ্ধতা দেখেছি। এতটা চরম দুর্ভোগে পড়েছে যে মানুষ যখন এটি আসলে মূলত ব্যাংক পাড়া হিসেবে পরিচিত, আমি নিজ চোখে দেখেছি যে মানুষকে আসলে কতটা ভোগান্তির ভিতর দিয়ে তারা আজকে দিনের অফিস শুরু করেছেন এবং শেষ করেছেন। তাদের প্রশ্ন হচ্ছে, এই জলাবদ্ধতা আসলে নিরসন কবে হবে? নতুন একটি সরকার এসেছে, দুই সিটি কর্পোরেশন, তারাও কিন্তু নানান পদক্ষেপ নিয়েছে, অসায় এর সাথে যুক্ত রয়েছে। তারা সম্মিলিত একটি প্রচেষ্টার মাধ্যমে কিন্তু এই তারা এই বিষয়টা আমি কাজগুলো জানতে চাচ্ছিলাম মঈনুল খান অপু, পানি নিষ্কাশনের এই যে অসুবিধাটার মধ্যে সাম্প্রতিক সময় আমরা পড়েছি, অর্থাৎ আজকের বা গতকালকের উদাহরণ যদি তুলে ধরি, রাত হয়ে গেছে, সন্ধ্যা হয়ে যাচ্ছে, পানি এখনো নামছে না। দুই সিটি কর্পোরেশন তারা কি বলছে বিষয়টি নিয়ে? সিটি কর্পোরেশন তারা কিন্তু আমরা অন্যান্য সময়গুলোতে দেখেছি যে পানি নিষ্কাশনের জন্য তারা কিছু মেশিন ব্যবহার করে থাকে, সেটা দ্রুত নিষ্কাশনের জন্য। আসলে এই পানিগুলো যে বের হয়ে যাবে, সেই বের হওয়ার জন্য তাদের যে প্রয়োজনীয় যে নিষ্কাশনের যে ব্যবস্থা, যেগুলো ড্রেনেজ ব্যবস্থা, সেগুলো কিন্তু আসলে তারা সবসময় কিন্তু এগুলো অর্থাৎ এই আষাঢ় শ্রাবণ মাসকে কেন্দ্র করে যে আবার পুনরায় সংস্কার করা দরকার, সেটি কিন্তু তারা করে যাচ্ছে, কিন্তু আবার কখনো ধীরগতি হচ্ছে, সেখানে হচ্ছে না। এবং তারা যতটুকু সচেতন এবং কাজ করে যাচ্ছে, তার থেকে তারা যদি বলছে মানুষজনকে আসলে কিন্তু সচেতন হতে হবে। আপনি যদি একটু দেখে থাকেন, একদম ভোরবেলা যখন 4টা-5টা যখন ফজরে আজান দেয়, তখন কিন্তু পরিচ্ছন্ন কর্মী যারা রয়েছেন তারা কিন্তু আমাদের রাস্তাঘাটগুলো একেবারে পরিষ্কার করেছিলেন, অর্থাৎ কোনো ধরনের ময়লা আবর্জনা কিন্তু তখন থাকে না। কিন্তু দিন শেষে কিন্তু সেগুলো আবার আমরা দেখতে পাই। এগুলো আসলে কি আমরা এগুলো ফেলছি, অর্থাৎ সরকারও যেভাবে তারা বিভিন্ন পদক্ষেপের মাধ্যমে এটি পানিকে বের হয়ে যাবার জন্য বিভিন্ন জলাশয়, ডোবা যেগুলো রয়েছে, খাল যেগুলো রয়েছে, এইগুলোর সাথে সংযোগ করে দেওয়া, তেমনি মানুষকেও কিন্তু সচেতন হবে। মানুষকে যদি সচেতন না হয়, সেক্ষেত্রে কিন্তু এটি আসলে সরকার যতই পদক্ষেপ নিয়েছে, আপনি আমরা ঠিকই কিন্তু বলেছেন মঈনুল অপু, এই প্রসঙ্গটা নিয়ে, সচেতনতা নিয়ে আমরা আপনার সাথে আলাপ করব, তবে তার আগে আরেকটু আমরা জনদুর্ভোগ নিয়ে চট্টগ্রামে আলাপ করে ফিরতে চাই। রাজীব বড়ুয়া, আমরা নিচু এলাকার পরিস্থিতি এর আগে আপনার কাছ থেকে জানছিলাম, চট্টগ্রাম শহরের পরিস্থিতি আসলে কেমন দেখলেন? সেখানের জলাবদ্ধতা, সেখানকার পয় নিষ্কাশন ব্যবস্থা এবং পরিবহন ব্যবস্থার যে আজ বা গতকালকের পরিস্থিতি, সেটা কতটা ঠিক আছে? আপনাকে একটা বিষয় বলি যে 2017 সালে মূলত চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনের জন্য 4টি প্রকল্প নেওয়া হয়েছে। এর মধ্যে পানি উন্নয়ন বোর্ড, সিডিএ এবং সিটি কর্পোরেশন, এই 3টি সংস্থাকে 4টি প্রকল্প দেওয়া হয়েছিল, এবং তারা সেই 4টি প্রকল্প প্রথমে তারা 2022 সালের মধ্যে সেই কাজটি শেষ করার কথা ছিল, কিন্তু 2026 সালে এসেও কিন্তু আসলে 3টি সংস্থা 4টি প্রকল্পের একটি কাজও আসলে তারা পুরোপুরি শেষ করতে পারেনি। এবং প্রতি বছরই তারা এই প্রকল্প ব্যয় যেমন বাড়ছে, তেমনি আসলে সময়টাও তেমনি বাড়ছে, কিন্তু আসলে এটা সুফল কিন্তু এখনো লোকজন পাচ্ছে না। যদিও চট্টগ্রাম শহরের মেয়র বলছেন যে তাদের যে প্রকল্প, তাদের আন্ডারে যে প্রকল্প, সেটি আসলে প্রায় 70% কাজ হয়েছে, বাকি 30% আসলে কাজ এখনো বাকি। তো এই আস্তে আস্তে আসলে চট্টগ্রামের লোকজন সবসময় যখন বর্ষাটা হয়, যখন পানিটা উঠে, তখন এই ধরনের সেবা সংস্থাগুলো তারা কিন্তু এই কথাগুলো কিন্তু সবসময় বলছে, কিন্তু পানিটা আসলে যে জলবদ্ধতার কারণে যে জনদুর্ভোগ, সেটি আসলে কমছে না। এবং আমরা এর মধ্যে দেখেছি যে যখনই একটু ভারী বৃষ্টিপাত হচ্ছে তখনই পানি উঠছে, তবে বৃষ্টিপাত কমে গেলে পানিটাও কিন্তু আসলে নেমে যাচ্ছে। আগে যেমন 2-3 দিন স্থায়ী হতো, সেই স্থায়িত্বটা
কমে গেছে, তবে বৃষ্টি বেশি হলে জলাবদ্ধতা হচ্ছে। তো এখন এখানে যদি যে 4টি প্রকল্পের কাজ যে এখন যে চলমান রয়েছে সেটি যদি পুরোপুরি শেষ হয়ে যায়, তারপরে আসলে বোঝা যাবে যে এই যে জলাবদ্ধতা থেকে যে আসলে এখানকার চট্টগ্রামের জনগণ আসলে মুক্তি মিলেছে কিনা। এবং রাজীব আপনি বড়ুয়া, যে জানেন 4টি যে প্রকল্পের কথা আপনি বলছেন একটা দীর্ঘ সময় ধরে সেটি হাতে নেওয়া, হয়তো আপনাকে তো একটু আগে বলেছি যে তারা বলছে যে এখনো পর্যন্ত 70% কাজ শেষ হয়েছে, আরো 30% কাজ বাকি আছে। যদিও সিটি কর্পোরেশন বলছে যে তার ভাগ্যে যে প্রকল্পটি আছে সেটি আর কয়েক মাসের মধ্যে কাজটি শেষ হলে তার সিটি কর্পোরেশনের হাতে আছে একটি প্রকল্প, সিডি এর হাতে আছে দুটি, এবং পানি উন্নয়ন বোর্ডের হাতে আছে একটি প্রকল্প। তো এই যে 3টি সেবা সংস্থার যে 4টি প্রকল্প রয়েছে এগুলো কিন্তু এখনো পুরোপুরি শেষ হয়নি, যদিও তারা বলছে যে সামনের বছরের মধ্যে এই কাজগুলো শেষ হবে। কিন্তু যেটি 22 সালে শেষ হওয়ার কথা সেটা এখনো 26 সালে শেষ হয়নি, এবং তারা বলছে যে আগামী বছর হয়তো সেইটি শেষ হবে। তো আগামী বছর আসলে আমাদেরকে অপেক্ষা করতে হবে তারা আসলে কাজটি শেষ করতে পারে কিনা। এবং এর মধ্যে কিন্তু যেই খালগুলো রয়েছে এখানে প্রায় 36টি খালের এখন কাজ চলমান রয়েছে। সেই 36টি খালের কাজ তারা মোটামুটি শেষ করেছে, কিন্তু এর বাইরে আরো অনেকগুলো খাল আছে, এবং ওই খালের কাজগুলো আসলে শেষ করতে না পারলে কিন্তু এই যে জলাবদ্ধতার যে দুর্ভোগ সেটি আসলে শেষ হবে না। তবে এখানকার যারা নগর পরিকল্পনাবিদ তারা বলছেন যে আসলে এটা দীর্ঘমেয়াদী যদি একটা পরিকল্পনা নেওয়া হয় তাহলে সেই ক্ষেত্রে আসলে এটা মানে এই জলাবদ্ধতা থেকে মুক্তি পাবে। এবং এখানে আবার এখানকার যারা নাগরিক আছে তাদেরই কিছু দায় থেকে যায়। যেমন প্রতিবার যেমন নালাগুলো যখন পরিষ্কার করা হয় এখানে বাসিন্দারা এখানে ময়লা আবর্জনা ফেলে, পলিথিন ফেলে, নানা রকম ককশিট গুলো ফেলে, যার কারণে দেখা যায় যে সিটি কর্পোরেশন বা সিডি এর পক্ষ থেকে যখনই নালাগুলো পরিষ্কার করা হয় এরপরে কিছুদিন পরে আবার সেগুলো ভরাট হয়ে যায়। ফলে এখানে যদি জনসচেতনতা ওভাবে তৈরি না হয় তাহলে কিন্তু এই যে যে প্রকল্পগুলো নেওয়া হচ্ছে সেগুলো আসলে সেটি আসলে খুব বেশি একটা কাজে দেবে না। রাজীব বড়ুয়া, থাকুন আমাদের সাথে। ঠিক একই জায়গা থেকে ফিরে যেতে চাই আমাদের ঢাকার সহকর্মী মহিমিনুল খান অপুর কাছে। মহিমিনুল খান অপু, আমরা জনসচেতনতা নিয়ে কথা বলছি। যে পরিস্থিতি আমরা দেখছি, পলিথিনের অব্যবস্থাপনা, পলিথিনের ব্যবহার, জলাবদ্ধতা এবং ময়লা আবর্জনা ফেলার যে সাধারণ মানুষের সচেতনতার অভাব, সেই বিষয়টি বারবারই উঠে আসছে। আমরা আপনার প্রতিবেদন দেখছিলাম, সেখানে একজন পরিকল্পনাবিদ নানা ধরনের মন্তব্য করছেন। সেই জায়গাটা থেকে আসলে জানতে চাই, এই নগরটা পরিকল্পনার ক্ষেত্রে এখনো কোন কোন জায়গায় আসলে ফারাকটা থেকে গেছে, কি বলছেন পরিকল্পনাবিদরা? আসলে এটি সঠিক বাস্তবায়ন করা। এখন যে এই প্রায় 35টি খাল যেগুলো রয়েছে সেগুলোকে আসলে সংস্কার করে একদম ব্যবহারের উপযোগী করা, যাতে পানিগুলো সহজেই সেই খালগুলোর মাধ্যমে কিন্তু বের করে দেওয়া যেতে পারে। এবং এই কাজগুলো শুধু দেখানোর মাধ্যমে নয়, আসলে সঠিক স্বচ্ছভাবে এই কাজগুলো করা দরকার, এমনটা কিন্তু এই নগরবাসীরা তারা কিন্তু বলছেন। এছাড়াও মানুষের সচেতনতার কোনো বিকল্প নেই, তাদেরকে সচেতন হতে হবে। ড্রেনেজ ব্যবস্থাগুলোতে যাতে আমরা যত্রতত্র ময়লা না ফেলি, পলিথিন এবং পানির বোতল থেকে শুরু করে যেগুলো ড্রেনেজ পানি যে সরবরাহ সেটিতে যেন ব্যাঘাত না ঘটে। সেটি আরেকটি বড় বিষয় আছে আমাদের। আহ, এই বিএনপি সরকার যখন সরকারে আসে তখনই কিন্তু আমরা দেখছি রাজধানীর সব ফুটপাথ গুলো কিন্তু আমরা দেখেছি যে সরিয়ে দেওয়া হয়েছে। এই ফুটপাথ গুলো কিন্তু আবার বসেছে। এই ফুটপাথ গুলোর কারণে কি হচ্ছে, ধরুন আপনি যদি মতিঝিলে দেখবেন যে প্রায় কয়েকশো ফুটপাতে দোকান রয়েছে। এই দোকানে যে সব জিনিসগুলো বিক্রি হচ্ছে, জামা কাপড়, প্রত্যেকটা পলিথিন কিন্তু সেখানে ফেলা হচ্ছে, এবং সেই পলিথিন গুলো কিন্তু সেই ড্রেনেজ ব্যবস্থা আছে এগুলো কিন্তু তারা নিজেরা নিজের দিকে সরিয়ে নিচ্ছে না, সেগুলো কিন্তু সেখানে থেকে যাচ্ছে, এবং এগুলো কিন্তু ধীরে ধীরে পানিগুলোকে বাধা প্রবাহ করছে। এবং আসলে পানিকে সরিয়ে নিয়ে সরকার কিন্তু কাজ করছে। অর্থাৎ আমি যে এলাকা থেকে থাকি, মুগদা মানিকনগর, সেখানে দেখেছি যে টিনের মাধ্যমে, অর্থাৎ টিনের কিছু যারা ইঞ্জিনিয়ার রয়েছেন তারা কিন্তু এখানে কাজ করছেন, এবং এই ড্রেনেজ ব্যবস্থাগুলো কিন্তু আসলেই কিন্তু আধুনিকভাবে তারা এটি করছেন, যাতে কোনো ধরনের আহ, এই পানির যে দীর্ঘ সময় আটকে থাকে সেটা কিন্তু সুযোগ থাকছে না। মতিঝিলে পানি যে দেখেছি, আরামবাগের থেকে দেখেছি, কারণ বাজার, সেনপাড়া, কাজীপাড়া, মিরপুর 10, সেই ক্ষেত্রে কিন্তু এই রিসর্ট এলাকায় এই কাজগুলো কিন্তু চলমান রয়েছে। সেখানে কিন্তু পানিগুলো বেশি সময় ধরে থাকছে না, কিন্তু বের হয়ে যাচ্ছে। এখানে আসলে ওয়াসা, সিটি কর্পোরেশন এবং এর সাথে যারা সংশ্লিষ্ট রয়েছে সকলের সমন্বিত এবং পরিকল্পনাবিদ যারা রয়েছেন তাদের কাছ থেকে প্রয়োজনীয় পরামর্শ নিয়ে আসলে
কিভাবে নগরবাসীকে এই দুর্ভোগ থেকে রক্ষা করা যায় সেই বিষয়ে সরকার যদি আরো সচেতন হয় এবং আমরা নিজেরাও যদি সচেতন হই তাহলে কিন্তু এটা থেকে পরিত্রাণ আমরা কিন্তু পেতে পারি। জানেন যে আজকে এই ভোগান্তির কারণে কিন্তু আমরা দেখেছি যে রাজধানীতে বেশ কয়েকটি প্রতিষ্ঠানে পরীক্ষা বাতিল করা হয়েছে, কারণ যারা কর্মস্থলে যেসব মানুষ অফিস জমে রয়েছেন তাদের থেকে ভোগান্তি ঘটেছে এবং ফিরে আসার সময় কিন্তু তারা অর্থাৎ 4-5 ঘন্টার ভিতরে কিন্তু এই পানিগুলো সরানো যাচ্ছে না, সরে যাচ্ছে না। তাহলে মূলত যেমন নগর পরিকল্পনাবিদদের নগর পরিকল্পনার ক্ষেত্রে যেমন দায়িত্বপ্রাপ্তরা যেমন পদক্ষেপ নিতে হবে, একই সাথে সাধারণ মানুষকে আসলে সচেতন হতে হবে যাতে করে এই যে এখন পর্যন্ত যে কারণগুলো রয়েছে সেটির সমাধানে আসলে যেতে পারি। আপনাদের দুজনকেই ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদেরকে সময়টুকু দেওয়ার জন্য এবং বেশ কিছু পরামর্শ এবং তথ্য আপনার কাছে পেলাম। ধন্যবাদ। দর্শক, এই ছিল আজকের আমাদের সংবাদযোগে। আগামীকাল ঠিক রাত 10টায় আবারও দেখা হবে নতুন কোনো বিষয় এবং তার বিস্তারিত নিয়ে। একত্রে সাথে থাকুন।